আজকের এই ক্লাসের মাধ্যমে আমরা যে কারেন্ট অ্যাফেয়ার্সের উপরে স্পেশাল 10টা রিভিশন ক্লাস করছিলাম, তার এই লাস্ট টপিকটা বাকি ছিল অ্যাপয়েন্টমেন্টস। এটা নিয়ে কিন্তু আজকে আমরা এই ক্লাসে আলোচনা করব। আর বাকি সমস্ত টপিকগুলো তোমাদের কিন্তু আমি করিয়ে দিয়েছি। যারা ক্লাসগুলো করোনি অবশ্যই কিন্তু ক্লাসগুলো করে নিও। আর একটা কথা দাদা, আমি তোমাদের বলেছিলাম যে যখনই এই 10টা ক্লাস হয়ে যাবে তখন কিন্তু আমি তোমাদের একটা নির্দিষ্ট সময় দেব। সেই সময়ের মধ্যে তোমরা যারা যারা পিডিএফ নিতে ইচ্ছুক, পুরোপুরি সম্পূর্ণ ফ্রিতে কিন্তু আমি তোমাদের পিডিএফগুলো প্রোভাইড করব। আর আমি বলছি শোনো, সেই জন্য সম্পূর্ণ ক্লাসটা ভালো করে দেখো। ক্লাসের মধ্যেই আমি কিন্তু একটা টাইম দেব, সেই টাইমে যারা যারা আমাকে হোয়াটসঅ্যাপে এসএমএস করবা মানে তোমরা কিন্তু ফ্রিতে সমস্ত পিডিএফগুলো পেয়ে যাবা, ঠিক আছে? ওই জন্য বলছি ক্লাসটা ভালো করে নাও। চলো, প্রত্যেকটা প্রশ্নই কিন্তু একটু মনোযোগ সহকারে পড়ে নিবা। ভালো প্রশ্ন কিন্তু আমি বাছাই করে করে তোমাদের জন্য তুলেছি। দেখো, প্রথম প্রশ্ন বলছে যে কেন্দ্রীয় পরোক্ষ কর ও শুল্ক বোর্ডের নতুন চেয়ারম্যান হিসাবে কাকে নিয়োগ করা হয়েছে? দাদা সঠিক উত্তর বিবেক চতুর্বেদী। কি বললাম? কেন্দ্রীয় পরোক্ষ কর ও শুল্ক বোর্ডের নতুন চেয়ারম্যান হিসাবে বিবেক চতুর্বেদীকে নিযুক্ত করা হয়েছে। কেমন? বলছে এই বিবেক চতুর্বেদী, যিনি সিবিআইসি অর্থাৎ সেন্ট্রাল বোর্ড অফ ইনডাইরেক্ট ট্যাক্সেস অ্যান্ড কাস্টমস এর চেয়ারম্যান হিসাবে দায়িত্ব পালন করেছেন মানে কবে আর কি? সেই তারিখটা মাথায় রাখবে, 1 ডিসেম্বর 2025-এ। কি বললাম দাদা? এই বিবেক চতুর্বেদী সিবিআইসির চেয়ারম্যান হিসাবে নিযুক্ত হয়েছেন 1 ডিসেম্বর 2025-এ। কেমন? বলছে ন্যাশনাল লিগ্যাল সার্ভিসেস অথরিটির চেয়ারম্যান হিসাবে কাকে নিয়োগ দেওয়া হয়েছে? তা মাথায় রাখবে, বিচারপতি বিক্রম নাথকে। কি বললাম? বিচারপতি বিক্রম নাথ, যিনি ন্যাশনাল লিগ্যাল সার্ভিসেস অথরিটির অর্থাৎ নালসা, এই নালসার চেয়ারম্যান হিসেবে নিযুক্ত হয়েছেন। বলছে ভারতের 26তম প্রধান নির্বাচন কমিশনার হিসাবে কাকে নিয়োগ করা হয়েছে? মাথায় রাখবে জ্ঞানেশ কুমার। কি বললাম? যে ভারতের 26তম প্রধান নির্বাচন কমিশনার হিসাবে নিয়োগ করা হয়েছে জ্ঞানেশ কুমারকে। বলছে এই নির্বাচন কমিশনের অন্যান্য 2 নির্বাচন কমিশনার কারা? তা দেখো, এই নির্বাচন কমিশনের অন্যান্য 2 জন আরও অতিরিক্ত নির্বাচন কমিশনার আছেন। তাদের নাম হচ্ছে সুখবীর সিং সান্ধু এবং বিবেক যোশী। মাথায় রাখবে সুখবিন্দর সিং সান্ধু এবং বিবেক যোশী, এনারা দুজন কিন্তু এই নির্বাচন কমিশনের আরও 2 জন আর কি নির্বাচন কমিশনার, ঠিক আছে? বলছে ভারত কোন আন্তর্জাতিক সংস্থার সভাপতিত্ব প্রথমবারের মতো গ্রহণ করেছে? তা ইন্টারন্যাশনাল আইডিইএ অর্থাৎ ইন্টারন্যাশনাল আইডিয়া বলতে পারো। ইন্টারন্যাশনাল আইডিয়ার প্রথম সভাপতিত্ব কিন্তু ভারত করছে। কেমন? তাহলে ভারত এই তোমার ইন্টারন্যাশনাল আইডিয়া একটা আন্তর্জাতিক সংস্থা, যার সভাপতিত্ব প্রথমবারের মতো কিন্তু ভারত পেয়েছে। বলছে দেখো, এই ইন্টারন্যাশনাল আইডিয়ার চেয়ারম্যান হিসাবে দায়িত্বভার গ্রহণ করেন তোমার এই জ্ঞানেশ কুমার। তা বলছে যে কোথায় এটি কোথায় হবে, যার জন্য এই জ্ঞানেশ কুমার দায়িত্ব নিয়েছে? তা স্টকহোমে। মাথায় রাখবে এই ইন্টারন্যাশনাল আইডিয়ার যে সভাটা অনুষ্ঠিত হবে স্টকহোম, ঠিক আছে, সুইডেনের স্টকহোমে। আর এই দায়িত্বভার গ্রহণ করেছে তোমার এই জ্ঞানেশ কুমার, মাথায় রাখবে। বলছে এলআইসির নতুন ম্যানেজিং ডিরেক্টর হিসাবে কে দায়িত্ব গ্রহণ করেছে? বলো। সঠিক উত্তর কি? আর চন্দর। মাথায় রাখবে আর চন্দর, তিনি কিন্তু এলআইসির নতুন ম্যানেজিং ডিরেক্টর হিসেবে দায়িত্ব গ্রহণ করেছেন। বলো বিহারের বর্তমানে রাজ্যপাল কে আছেন? কারণ কি বিহারে কিছুদিন আগে ভোট হয়ে গেছে, সেই জন্য কিন্তু বিহারটা একটু দেখে নিবা। বিহারের বর্তমানে রাজ্যপাল আছেন আরিফ মোহাম্মদ খান। কি বললাম? আরিফ মোহাম্মদ খান, তিনি বিহারের বর্তমানে রাজ্যপাল। বলো বিহার বিধানসভার স্পিকার কে? বিহার বিধানসভার স্পিকার হলেন ডক্টর প্রেম কুমার। ডক্টর প্রেম কুমার। আর যদি বলে যে বিহারের মুখ্যমন্ত্রী, জানোই তো যে নীতিশ কুমার রয়েছেন, তা বলছে যে বিহারের মুখ্যমন্ত্রী হিসাবে নীতিশ কুমার কততম বার শপথ নিয়েছে? 10তম। মাথায় রাখবে যে বিহারের মুখ্যমন্ত্রী হিসাবে নীতিশ কুমার 10তম বার কিন্তু শপথ নিলেন। কেমন? বলছে বিহার বিধানসভার বিরোধী দলনেতা কে ছিল? বলো। ভালো প্রশ্ন, মাথায় রাখবা যে বিহারে যে বিধানসভাটা হয়েছিল তার বিধানসভার বিরোধী দলনেতা ছিলেন তোমার এই তেজস্বী যাদব। তেজস্বী যাদব, অপশান 2। বলছে ভারতের 53তম প্রধান বিচারপতি সিজিআই, বলো কে? ডক্টর বলছে এখানে জাস্টিস
সূর্যকান্ত, মাথায় রাখবে বিচারপতি সূর্যকান্ত তিনি কিন্তু ভারতের 53তম প্রধান বিচারপতি হয়েছেন। আর এর আগে কে ছিল? এর আগে ছিল তোমার এই গাভাই, ভূষণ আর গাভাই। তিনি তা বলছে দেখো যে কোন তারিখে প্রধান বিচারপতি ভূষণ আর গাভাই অবসর গ্রহণ করেছেন। মাথায় রাখবে 23শে নভেম্বর 2025-এ। কি বললাম? 23শে নভেম্বর 2025-এ এই যে তোমার 52তম যে বিচারপতি ছিলেন হচ্ছে আর গাভাই, তিনি কিন্তু অবসর গ্রহণ করেছেন। আর এই যে 53তম প্রধান বিচারপতি সূর্যকান্ত তিনি হচ্ছেন কত তারিখ পর্যন্ত সিজিআই অর্থাৎ প্রধান বিচারপতি হিসাবে দায়িত্ব পালন করবেন? কত তারিখ পর্যন্ত? 9ই ফেব্রুয়ারি 2027 সাল পর্যন্ত। কি বললাম? 9ই ফেব্রুয়ারি 2027 সাল পর্যন্ত। বলছে ভারতের প্রথম মানসিক স্বাস্থ্য রাষ্ট্রদূত হিসাবে কাকে নিযুক্ত করা হয়েছে বলো? ভালো প্রশ্ন, মাথায় রাখবা যে ভারতের প্রথম মানসিক স্বাস্থ্য রাষ্ট্রদূত হিসাবে দীপিকা পাডুকোনকে নিযুক্ত করা হয়েছে। কাকে? দীপিকা পাডুকোন। বলছে ফেডারেশন অফ ইন্ডিয়ান হচ্ছে চেম্বার্স অফ কমার্স অ্যান্ড ইন্ডাস্ট্রির প্রেসিডেন্ট হিসাবে কে নিযুক্ত হয়েছেন? তা অনন্ত গোয়েঙ্কা। মাথায় রাখবে ফেডারেশন অফ ইন্ডিয়ান চেম্বার্স অফ কমার্স অ্যান্ড ইন্ডাস্ট্রির প্রেসিডেন্ট হিসাবে নিযুক্ত হয়েছেন অনন্ত গোয়েঙ্কা। চলে আসো পরের প্রশ্নে। ভারতের নতুন ডেপুটি গভর্নর অব দ্য রিজার্ভ ব্যাঙ্ক অফ ইন্ডিয়া অর্থাৎ আরবিআই এর ডেপুটি গভর্নর হিসাবে কে নিযুক্ত হয়েছেন বলো? সঠিক উত্তর কি? শিশির চন্দ্র মুর্মু। মাথায় রাখবে যে আরবিআই এর বর্তমানে ডেপুটি গভর্নর রয়েছেন শিশির চন্দ্র মুর্মু। বলছে সিনিয়র অ্যাডভোকেট হচ্ছে আর তোমার কি বলছে দেখো ভেঙ্কটরমণী, আর ভেঙ্কটরমণী পুনরায় কোন পদে নিয়োগ পেয়েছেন আর কি? তা মাথায় রাখবে যে তুমি তো জানো আগেও ছিলেন যে অ্যাটর্নি জেনারেল অফ ইন্ডিয়া পদে কিন্তু তোমার এই আর ভেঙ্কটরমণী তিনি কিন্তু পুনরায় নিযুক্ত হয়েছেন। কেমন? বলছে শ্রী সঞ্জয় গর্গ বর্তমানে কোন সংস্থার মহাপরিচালক? এভাবে প্রশ্ন কিন্তু ঘুরিয়ে দিতে পারে। তা মাথায় রাখবা BIS অর্থাৎ ব্যুরো অফ ইন্ডিয়ান স্ট্যান্ডার্ডস ব্যুরো অফ ইন্ডিয়ান স্ট্যান্ডার্ডস এর বর্তমানে তোমার এই হচ্ছে মহাপরিচালক পদে রয়েছেন শ্রী সঞ্জয় গর্গ। ঠিক আছে, পরে প্রশ্ন বলতে দেখো যে ভারতের চিফ অফ ডিফেন্স স্টাফ হিসাবে কে দায়িত্ব পালন করেছেন? তা মাথায় রাখবে জেনারেল অনিল চৌহান। কি বললাম? জেনারেল অনিল চৌহান তিনি কিন্তু CDS অর্থাৎ চিফ অফ ডিফেন্স স্টাফ হিসাবে দায়িত্ব গ্রহণ করেছেন। শক্তিকান্ত দাসকে সম্প্রতি কোন পদে নিযুক্ত করা হয়েছে? তা প্রধানমন্ত্রীর প্রিন্সিপাল সেক্রেটারি 2 হিসাবে। মাথায় রাখবে প্রধানমন্ত্রীর প্রিন্সিপাল সেক্রেটারি 2 হিসাবে নিযুক্ত হয়েছেন শক্তিকান্ত দাস। বলো বোর্ড অফ কন্ট্রোল ফর ক্রিকেট ইন ইন্ডিয়া অর্থাৎ BCCI, এই BCCI এর বর্তমান সভাপতিকে? ভালো প্রশ্ন, মাথায় রাখবে মিঠুন মানহাস। কততম? 37তম সভাপতি হয়েছেন মিঠুন মানহাস। তারপরে চলে আসো পরের প্রশ্ন বলছে অ্যাসোসিয়েটেড চেম্বার্স অফ কমার্স অ্যান্ড ইন্ডাস্ট্রি অফ ইন্ডিয়া অর্থাৎ যাকে বলা হয় অ্যাসোচার্ম এর বর্তমান সভাপতিকে? অ্যাসোচার্ম অর্থাৎ অ্যাসোসিয়েটেড চেম্বার্স অফ কমার্স অ্যান্ড ইন্ডাস্ট্রি অফ ইন্ডিয়া, মাথায় রাখবে নির্মল কুমার মিন্ডা। কি বললাম? নির্মল কুমার মিন্ডা এর সভাপতি হয়েছেন। ভারতের 15তম উপরাষ্ট্রপতি হিসাবে কে নির্বাচিত হয়েছে বলো? সিপি রাধাকৃষ্ণন। মাথায় রাখবে যে ভারতের 15তম উপরাষ্ট্রপতি হিসাবে নির্বাচিত হয়েছেন সিপি রাধাকৃষ্ণন। বলো CISF অর্থাৎ সেন্ট্রাল ইন্ডাস্ট্রিয়াল সিকিউরিটি ফোর্স, তা এর মহাপরিচালক হিসেবে কে নিযুক্ত হয়েছেন? মাথায় রাখবে CISF এর মহাপরিচালক প্রবীর রঞ্জন। কি বললাম? প্রবীর রঞ্জন। দেখো আর একটা তথ্য আছে একই রকম, যেটা বলছে যে ITBP অর্থাৎ ইন্দ্র তিব্বত বর্ডার পুলিশের মহাপরিচালককে? তিনি কিন্তু প্রবীণ কুমার। দুটোর নাম মাথায় রাখবে। তোমার এই CISF এর মহাপরিচালক প্রবীর রঞ্জন আর ITBPর মহাপরিচালক প্রবীণ কুমার। ঠিক আছে, গুলিয়ে ফেলবে না কিন্তু, মাথায় রাখবে। দেখো পরের প্রশ্ন যে সীমান্ত নিরাপত্তা বাহিনী অর্থাৎ SSB এর নতুন মহাপরিচালক হিসাবে কাকে নিয়োগ করা হয়েছে? সঞ্জয় সিংকে। মাথায় রাখবে সীমান্ত নিরাপত্তা বাহিনী অর্থাৎ SSBর নতুন মহাপরিচালক সঞ্জয় সিং।
বলছে ভারতের রিসার্চ অ্যান্ড অ্যানালাইজ উইং এর বর্তমান প্রধানকে। তা পরাগ যৌন, মাথায় রাখবে যে ভারতের রিসার্চ অ্যান্ড অ্যানালাইসিস হচ্ছে উইং এর বর্তমান প্রধান হলেন পরাগ যৌন। ঠিক আছে, বলছে সেন্ট্রাল রিজার্ভ পুলিশ ফোর্স অর্থাৎ সিআরপিএফ। তা এই সিআরপিএফ এর বর্তমানে প্রধান হিসাবে বা মহাপরিচালক হিসেবে কে দায়িত্ব পালন করছে? তা মাথায় রাখবে জ্ঞানেন্দ্র প্রতাপ সিং। কি বললাম? জ্ঞানেন্দ্র প্রতাপ সিং, যিনি সিআরপিএফ এর বর্তমানে মহাপরিচালক পদে রয়েছেন। বলো, ন্যাশনাল স্টক এক্সচেঞ্জের বর্তমানে হচ্ছে তোমার চেয়ারম্যান কে আছে? মাথায় রাখবে যে শ্রীনিবাস ইনজেটি। কি বললাম? শ্রীনিবাস ইনজেটি। নামগুলো ভালো করে পড়ে নিবা। শ্রীনিবাস ইনজেটি, যিনি এনএসই অর্থাৎ ন্যাশনাল স্টক এক্সচেঞ্জের বর্তমানে চেয়ারম্যান রয়েছেন। রেলওয়ে বোর্ডের চেয়ারম্যান ও সিইও হিসাবে সম্প্রতি পুনর্নিয়োগ হয়েছে কে? বলো, সতীশ কুমার। মাথায় রাখবে সতীশ কুমার কিন্তু পুনরায় তোমার এই রেলওয়ে বোর্ডের চেয়ারম্যান এবং সিইও হিসাবে নিযুক্ত হয়েছেন। ভারতের কন্ট্রোলার জেনারেল অফ অ্যাকাউন্টস এর দায়িত্ব পালন করেছেন, কি দায়িত্বে কে রয়েছেন বলো? তা মাথায় রাখবে যে টিসিএ কল্যাণী। কি বললাম? টিসিএ কল্যাণী, তিনি কিন্তু কন্ট্রোলার জেনারেল অফ অ্যাকাউন্টস এর দায়িত্বে আছেন। চলে আসো পরের প্রশ্নে। দেখো, বলছে যে ভারতের ডেপুটি ন্যাশনাল সিকিউরিটি অ্যাডভাইজার এনএসএ অর্থাৎ ডেপুটি ন্যাশনাল সিকিউরিটি অ্যাডভাইজার হিসাবে কে দায়িত্বে আছেন? তা তিনি হলেন অনিশ দয়াল সিং। অনিশ দয়াল সিং, মাথায় রাখবে অনিশ দয়াল সিং। আচ্ছা, তোমাদের যেটা বলছিলাম, দেখো তোমরা পিডিএফগুলো কিন্তু আজকেই পেয়ে যাবা। তার জন্য তোমাকে কি করতে হবে দাদা? তুমি তো আমার হোয়াটসঅ্যাপ নাম্বারটাও জানোই, সেই হোয়াটসঅ্যাপ নাম্বারে আজকেই 6 PM, কি বলছি ভালো করে শোনো, 6 PM থেকে মানে 6টা থেকে সন্ধ্যে 6টা থেকে 6টা 15, এই 15 মিনিট সময় আমি তোমাদের দিয়ে দিলাম। তোমরা যারা কন্টিনিউ আমার ক্লাসগুলো করো, আমার সঙ্গে জুড়ে আছো, তোমাদের একটা টাকাও দিতে হবে না, সম্পূর্ণ বিনামূল্যে এই 10টা রিভিশন ক্লাসের পিডিএফ তুমি সম্পূর্ণ বিনামূল্যে পাবে, যদি তুমি এই 6টা থেকে 6টা 15-র মধ্যে আমার হোয়াটসঅ্যাপ নাম্বারে একটা SMS করো, দাদা পিডিএফ। এই 6টার আগে SMS করলেও পাবে না, পরে SMS করলেও কিন্তু পাবে না। এর মধ্যে যারা যারা পিডিএফ নিতে ইচ্ছুক, শুধু একটা, বেশি SMS করবা না, জাস্ট লিখবা দাদা পিডিএফ, ব্যাস। তাহলেই কিন্তু একটু 5 মিনিট হয়তো তোমার লেট হতে পারে, কিন্তু পিডিএফ তুমি পেয়ে যাবা। ঠিক আছে, কথা দিচ্ছি পেয়ে যাবা। যদি না পাও তখন তুমি এখানে এসে কমেন্টে বলো দাদা তুমি মিথ্যা কথা বলেছো। ঠিক আছে, তুমি পেয়ে যাবা, একটু লেট হলেও পেয়ে যাবা। এরপরে কিন্তু আমি দেবো না, বারবার করে বলছি 6টা থেকে 6টা 15, 15 মিনিট কিন্তু সময়, কিন্তু বহুত সময়। এর মধ্যে একটা মেসেজ করতে পারবো না, তাহলে কি করে হবে? দেখো পরের প্রশ্ন, যে আন্তর্জাতিক মুদ্রা তহবিলের এক্সিকিউটিভ ডিরেক্টর হিসাবে কে নিয়োগ পেয়েছেন? তা সঠিক উত্তর ও যে তোমার এই উর্জিত প্যাটেল। মাথায় রাখবে উর্জিত প্যাটেল, তিনি কিন্তু এই আইএমডি অর্থাৎ আন্তর্জাতিক মুদ্রা তহবিলের এক্সিকিউটিভ ডিরেক্টর হিসেবে নিযুক্ত হয়েছেন। চলে আসো পরের প্রশ্নে, যে ভারতের বীমা নিয়ন্ত্রক সংস্থা IRDAI এর নতুন চেয়ারম্যান হিসেবে কে নিযুক্ত হয়েছেন? অজয় শেঠ। কি বললাম দাদা? IRDAI এর নতুন চেয়ারম্যান হিসেবে নিযুক্ত হয়েছেন অজয় শেঠ। চলে আসো, বলছে প্রথম নারী ভিসি বলে তো ভাইস চ্যান্সেলর হিসাবে কারা, মানে কে আর কি নিযুক্ত হয়েছেন তোমার এই ইন্দিরা গান্ধী ন্যাশনাল ওপেন ইউনিভার্সিটি থেকে আর কি। তা মাথায় রাখবে যে তোমার এই উমা কাঞ্জিলাল। ঠিক আছে, চলে আসো, বলছে পেনশন ফান্ড রেগুলেটরি অ্যান্ড ডেভেলপমেন্ট অথরিটির নতুন চেয়ারম্যান হিসেবে কে দায়িত্ব গ্রহণ করেছেন 5 বছরের মেয়াদের জন্য? তা তিনি হলেন শিব সুব্রমণিয়াম রামান। নামটা মাথায় রাখবে, শিব সুব্রমণিয়াম রামান। বলছে প্রথম নারী হিসাবে রেলওয়ে প্রোটেকশন ফোর্সের নেতৃত্ব কে গ্রহণ করেছে? সোনালী মিশ্রা। মাথায় রাখবে যে প্রথম নারী হিসাবে RPF অর্থাৎ রেলওয়ে প্রোটেকশন ফোর্সের নেতৃত্বে দায়িত্ব গ্রহণ করেছেন আর কি সোনালী মিশ্রা। বলছে প্রধানমন্ত্রী অর্থনৈতিক উপদেষ্টা পরিষদের চেয়ারম্যান হিসাবে কে কর্মরত আছেন? এস মহেন্দ্র দেব। মাথায় রাখবে এস মহেন্দ্র দেব প্রধানমন্ত্রী অর্থনৈতিক উপদেষ্টা পরিষদের চেয়ারম্যান হিসাবে কর্মরত আছেন। চলে আসো, বলছে দেখো যে কনফেডারেশন অফ ইন্ডিয়ান
ইন্ডাস্ট্রির সভাপতি হিসাবে কে নির্বাচিত হয়েছেন? সিআইআই অর্থাৎ কনফেডারেশন অফ ইন্ডিয়ান ইন্ডাস্ট্রির সভাপতি হিসাবে তোমার ওই নিযুক্ত আছেন রাজীব মেমানি মাথায় রাখবে। ইন্টারন্যাশনাল দেখো ইন্টারন্যাশনাল বিগ ক্যাট অ্যালায়েন্স এর সভাপতি হিসাবে দায়িত্ব পালন করছেন তোমার এই ভূপেন্দ্র যাদব, মাথায় রাখবে ভূপেন্দ্র যাদব। ভারতীয় মহাকাশ গবেষণা সংস্থার নতুন চেয়ারম্যানকে বলো, জানোই তো, ডক্টর ভি নারায়ণন, ঠিক আছে। বলছে ভারতের 23তম আইন কমিশনের চেয়ারম্যানকে বলে ফেলো, যে ভারতের 23তম আইন কমিশনের চেয়ারম্যান তোমার হচ্ছে বিচারপতি দীনেশ মহেশ্বরী। কি বললাম? বিচারপতি দীনেশ মহেশ্বরী। বলছে অজয় কুমারকে কখন ইউপিএসসির নতুন চেয়ারম্যান হিসেবে নিয়োগ করা হয়েছে? তা ভালো মতোই বুঝতে পারছো যে ইউপিএসসির নতুন চেয়ারম্যান কে আছেন? অজয় কুমার। তা তিনি কিন্তু 14ই মে 2025-এ নিযুক্ত হয়েছেন, 14ই মে 2025-এ। এবার দেখে নাও এই তোমার নতুন নিযুক্ত হওয়া গভর্নর সম্পর্কে দেখে নাও। এই তোমার প্রফেসর অসীম কুমার ঘোষ। এই অসীম কুমার ঘোষ তিনি কিন্তু হরিয়ানা রাজ্যের গভর্নর হিসেবে নিযুক্ত হয়েছেন। তারপরে অশোক গজপতি রাজু তিনি গোয়া রাজ্যের গভর্নর হিসেবে নিযুক্ত হয়েছেন। দেখো কবিন্দর গুপ্তা তিনি কিন্তু লাদাখের নতুন লেফটেন্যান্ট গভর্নর হিসেবে নিযুক্ত হয়েছেন কবিন্দর গুপ্তা। আচার্য দেবব্রত তিনি মহারাষ্ট্রের গভর্নর হিসাবে নিযুক্ত হয়েছেন। অজয় কুমার ভাল্লা তিনি কিন্তু নাগাল্যান্ডের গভর্নর হিসেবে নিযুক্ত হয়েছেন। এই ছিল তোমাদের আজকের হচ্ছে অ্যাপয়েন্টমেন্টস রিলেটেড গুরুত্বপূর্ণ তথ্যগুলো আমি তুলে ধরলাম, একটু পড়ে নিলে। এবার দেখো আমি তো বললামই সেই মতো তোমরা হচ্ছে আমাকে এসএমএস করবা, আর সবাই কিন্তু ভালো করে পড়ো। যাদের এখনও সিটি ইন্টিমেশন আসেনি চিন্তা করো না, ঠিক চলে আসবে, একটু শুধু চেক করো, মানে সবসময় একটু লক্ষ্য রাখবে প্রতিদিন একবার করে অন্তত। আর সবাই ভালো করে রিভিশন করো। দেখো সায়েন্সে চিন্তা করতে হবে না, যা করিয়ে দিয়েছি ওর মধ্যে সমস্ত প্রশ্ন তুমি পেয়ে যাবা। বিশেষ করে পিডিএফ দুটো ভালো করে পড়বা। আর হচ্ছে জিআইতে তো আমি দেখেই দিলাম ওই একটা স্পেশাল ক্লাস, যারা টেলিগ্রামে যুক্ত আছো তোমরা তো পেয়ে যাচ্ছ, ওই পিডিএফটা তুলে নিয়ে ওটা রিভিশন করো, ওর মধ্যে থেকে সমস্ত টাইপ পাবা। ম্যাথের জন্য চিন্তা করতে হবে, ইজি টাইপের আসছে। যদি আমি পারি আজকে রাত্রেই হোক তোমাদের ম্যাথের উপরে একটা স্পেশাল ক্লাস দিয়ে দেবো, তুলে ধরবো, মানে যেমন জিআইয়ের মতো তুলে ধরেছিলাম, যে টাইপের ম্যাথগুলো, মানে যে টাইপগুলো তুমি যদি দেখে যাও কম করে যেন 22-23টা ম্যাথ তুমি করে আসতে পারো, সেগুলো আমি তুলে ধরবো, ঠিক আছে। আর কারেন্ট অ্যাফেয়ার্সের জন্য আর এদিক ওদিক কোনো ঘাটতে হবে না। যাদের মোটামুটি 5-7 দিন সময় আছে, 10টা স্পেশাল ক্লাস, আর ওই জানুয়ারি থেকে অক্টোবর পর্যন্ত যেটা দিয়েছি ওটা পারলে পড়ে নাও। আর যদি মনে করো দাদা আমার দ্বারা অতটা পড়া সম্ভব হচ্ছে না, তাহলে এই 10টা স্পেশাল ক্লাস করো। আর সাথে তোমাদের লাস্ট 8 মান্থের দেখো একটা 43 পেজের কিন্তু পিডিএফ আমি দিয়ে দিয়েছি, ঠিক আছে, ওই ফুল পিডিএফের সাথে। তাহলে তুমি যদি ওই পুরো 350 পেজটা না পড়তে পারো, অন্তত এই 43 পেজ কিন্তু পড়ে নিও। এই 43 আর 10, ঠিক আছে, এই 10টা স্পেশাল ক্লাস, এগুলো পড়লে কম করে 8 থেকে 9টা, আমি বলছি কম করে বলছি কিন্তু বস, 8 থেকে 9টা তুমি করে আসতেই পারবে। তার ঊর্ধ্বে তুমি সঠিক করতে পারবে যদি তুমি ঠিক করে এই কটা ভালো করে পড়ে রিভিশন 15টা পর্যন্ত করতে পারবে। কিন্তু 8 থেকে 9টা তুমি পারবেই, এইটুকু বিশ্বাস রাখো। হ্যাঁ দাদা, যে এতটুকু করলে পরে এই 43টা আর এই 10টা স্পেশাল ক্লাস পড়লে পরে 8টা প্রশ্ন আমার কোথাও যাবে না কারেন্ট অ্যাফেয়ার্সের উপরে, যেমন প্রশ্নই আসুক না কেন। সবাই ভালো করে পড়ে নিও, কেমন? রাখছি, জয় হিন্দ।